চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতিগড়ি স্কুল অ্যান্ড কলেজে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি অষ্টম, নবম, দশম কিংবা একাদশ, দ্বাদশ বা উচ্চশিক্ষার সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। সেটি হচ্ছে বাংলা বানান। বাংলা বানান এটি আমাদের জন্য বা সমসাময়িকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে বানানের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো সবসময় সম্মুখীন হই সেগুলোর সমাধান কীভাবে বের করব। আমি তার আগে একটু ভূমিকাটা বলে আসি কীভাবে এই সমস্যাটা এবং কীভাবে সমাধানে যাব। বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় যেহেতু বর্ণের সংখ্যা বেশি, তোমরা নিশ্চয় জানো ইংলিশে বা ইংরেজিতে মাত্র অর্ধেক বর্ণে 25 থেকে 26টি বর্ণে আমরা শেষ করতে পারি, কিন্তু বাংলায় সেটি প্রায় 50টি, প্রায় দ্বিগুণ। ফলে বাংলা বানানের সমস্যা অনেক বেশি। বিশেষ করে ইংলিশে এন একটা, কিন্তু বাংলায় ন কিন্তু দুইটা, দন্তান্ন মূর্ধন্য। ইংলিশে এস একটা, বাংলায় তালব্য মূর্ধন্য দন্তাস্ব। ঠিক আরও কিছু সমস্যা বাংলা আমরা মুখোমুখি হয়। সেগুলো হচ্ছে কোথায় হ্রস্ব ইকার বসবে, কোথায় দীর্ঘ ইকার বসবে, কোথায় হ্রস্ব উকার বসবে, কোথায় দীর্ঘ উকার বসবে। এগুলো নিয়ে বাংলা বানানে প্রচুর সমস্যা হয়। এই সমস্যাগুলোর সমাধান কল্পে 1992 সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমি বাংলা বানানে কিছু নিয়ম নির্দিষ্ট করে দেয়। পরবর্তীতে অনেক বেশি আলোচনা সমালোচনার পর 1994 সালের জানুয়ারি মাসে বাংলা একাডেমি থেকে পরিমার্জিত রূপে বাংলা বানানের নিয়ম নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটি বর্তমানে আমাদের কাছে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম হিসাবে প্রচলিত। অর্থাৎ আমরা বর্তমান যে নিয়মগুলো আমরা আলোচনা করি বা দেখি সেগুলো হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম বা আধুনিক বাংলা বানানের নিয়ম। এটি একেবারে একাদশ দ্বাদশ পর্যন্ত সমভাবে প্রযোজ্য। আমরা আজকে বানানের আলোচনার ক্ষেত্রে আমি দুটি ভাগ করে ফেলি। আমি এর পূর্বে বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের নত্যবিধান নিয়ে আলোচনা করেছি, সুতরাং দন্তান্ন কিংবা মূর্ধন্য এই সমস্যা নিয়ে আজকে কোনো আলোচনা করব না। এরপরে আমরা অন্য একটি ক্লাসে আমরা সত্যবিধান নিয়ে আলোচনা করেছি, সুতরাং মূর্ধন্য দন্তাস্ব তালব্যস্ব সেই সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমাদের আজকের আলোচনার যে বিষয়টা, কখন হ্রস্ব ইকার বসবে, কখন দীর্ঘ ইকার বসবে, কখন বিসর্গ বসাতে পারবো, কখন পারবো না, কখন হসন্ত বসবে, কখন বসবে না, কখন উঙ্গ বসবে, কখন অনুস্বার বসবে, এই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা শুরু করছি বাংলা বানানের নিয়ম। এই আলোচনা যাওয়ার আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমার অন্য একটি ক্লাসে আমি তৎসম বা সংস্কৃত শব্দ নিয়ে আলোচনা করেছি। তোমরা সবসময় মনে রাখবে বাংলা বানান বলো বাংলা ব্যাকরণের যেই কোথাও আলোচনা করতে গেলে বারে বারে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হয়, সেটি হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দের আলোচনা বাদ দিয়ে বাংলা ব্যাকরণে কোনো কিছুই আলোচনা করা যায় না। আমরা আলোচনায় আজকে সেখানে যাব। তার আগে আমরা প্রথমে বলে রাখি তৎসম বা সংস্কৃত ভাষার প্রচুর শব্দ বাংলায় ব্যবহৃত হয়। আর এই শব্দগুলো যেহেতু সংস্কৃত ভাষা থেকে বাংলায় আসছে, এদের উচ্চারণ যেমন নির্দিষ্ট করা, বানান তেমন নির্দিষ্ট করা, চাইলেই পরিবর্তন করা যায় না। ফলে বাংলা ভাষায় সংস্কৃত শব্দের বানান বা তৎসম শব্দের বানান অনেকটা সুনির্দিষ্ট করা, যেখানে যেটাই বসাতে হয় ঠিক সেটাই বসাতে হবে, পরিবর্তন করার তেমন কোনো সুযোগ থাকে না। আমরা প্রথমে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার এই ব্যবহার নিয়ে আলোচনা করব। কোথায় আমরা হ্রস্ব ইকার বসাতে পারবো, কোথায় আমরা দীর্ঘ ইকার বসাবো, এটি আমাদের আলোচনার প্রথম শুরু আছে। তোমাদের বিভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। আমরা প্রথম যেটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে অতৎসম শব্দ, অর্থাৎ বাংলায় যে শব্দগুলো তৎসম নয়, অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত নয়, যেমন দেশি শব্দ হতে পারে, বিদেশি শব্দ হতে পারে, তদ্ভব শব্দ হতে পারে, মিশ্র শব্দ হতে পারে। এই 4 ধরনের শব্দে, আবারও বলছি, দেশি, বিদেশি, তদ্ভব এবং মিশ্র, এই 4 ধরনের শব্দে কখনোই দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, সবসময় হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। যেমন আমি কয়েকটি শব্দ দেখাই। ধরো ডিগ্রি, আমাদের দেশে অনেকে ডিগ্রি বানান দীর্ঘ ইকার দিয়ে লেখে। ধরো সরকারি, আমাদের অনেকেই সরকারি বানান দীর্ঘ ইকার দিয়ে লেখে। এরপরে আসো ধরো সেক্রেটারি, এটা আমাদের দেশে দীর্ঘ ইকার হিসেবে প্রচলিত আছে। তার ডিগ্রি, সরকারি, সেক্রেটারি, জানুয়ারি, এই মাসের নামে জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো আমরা অনেকেই হ্রস্ব ইকার না দিয়ে দীর্ঘ ইকার ব্যবহার করি। তাহলে ডিগ্রি বানান, সরকারি, সেক্রেটারি, জানুয়ারি, এই শব্দগুলো যেহেতু তৎসম নয়, এগুলো সংস্কৃত শব্দ নয়। সংস্কৃত শব্দ না হলে সেখানে হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে, দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, এবং একই সাথে দীর্ঘ উকার ব্যবহার করা যাবে না। যেমন উর্দু বানানটা,
উর্দু বানানটা আমরা আগে দীর্ঘকৃতি লিখলেও এখন সেটি হ্রস্বকার ব্যবহার করব। অর্থাৎ ডিগ্রি, সরকারি, সেক্রেটারি, জানুয়ারি, উর্দু এই শব্দগুলো এগুলো অতৎসম শব্দ, এগুলো বিদেশি শব্দ বা তদ্ভব শব্দ বা অন্য কিছু। অতৎসম শব্দের বানানে অর্থাৎ যে শব্দগুলো তৎসম নয়, সংস্কৃত নয়, এমন শব্দের বানানে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। আবার বলে শেষ করছি, অতৎসম শব্দের বানানে বিশেষ করে দেশি শব্দ, বিদেশি শব্দ, তারপরে আসলে তদ্ভব শব্দ, মিশ্র শব্দ, এই 4 ধরনের শব্দ যখন আমরা পাবো সেখানে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। তবে বিশেষভাবে মনে রাখবে যেটি সেটি হচ্ছে বিদেশি শব্দের বানান, এটি বাংলায় প্রচুর ব্যবহার হয়, সেখানে দীর্ঘ ইকার ব্যবহার করা যায় না। এটি আমাদের 1 নম্বর নিয়ম গেল। এবার আসলে আমাদের পরের নিয়ম, সেকেন্ড নিয়ম আমরা যাচ্ছি। তৎসম শব্দ যদি হয়, সংস্কৃত শব্দ যদি হয়, সেই ক্ষেত্রে একটি কথা ভালো করে খেয়াল করো, বাংলায় এমন কিছু সংস্কৃত শব্দ পাওয়া যায়, এমন কিছু তৎসম শব্দ পাওয়া যায় যে শব্দগুলোতে হ্রস্ব ইকারও ব্যবহার করা যায়, দীর্ঘ ইকারও ব্যবহার করা যায়। অর্থাৎ হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার দুটাই সঠিক। এমন শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমির বক্তব্য হলো, যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার দুটাই ব্যবহার করা যায়, যদি হ্রস্ব উকার, দীর্ঘ উকার দুটি ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে আমরা দীর্ঘ উকার ব্যবহার করব না, দীর্ঘ ইকার ব্যবহার করব না। এমন শব্দে আমরা শুধু হ্রস্ব ইকার এবং শুধু হ্রস্ব উকার ব্যবহার করব। যেমন ধরো আমি দেখাচ্ছি শ্রেণী বানান, তোমরা অনেকে দেখো শ্রেণী বানান দীর্ঘ ইকার ছিল অনেক দিন, কিন্তু এটি এখন হ্রস্ব ইকার হয়ে গেছে। এরপর আসে ধরো আমরা সূচিপত্র, সূচি, সূচি বানানটা এখনো আমাদের অনেকে সূচি বানানটা দীর্ঘ ইকার ব্যবহার করে। এরপরে আসো আমাদের পদবী, পদবী এই বানানটা এখনো অনেকে দীর্ঘ ইকার ব্যবহার করে। তাহলে শ্রেণী, সূচি, পদবী, তারপর চিৎকার, এরপর আসো কিংবদন্তি, কিংবদন্তি, এরপর দেশি, বিদেশি, এই শব্দগুলো খেয়াল করো। শ্রেণী, সূচি, পদবী, চিৎকার, কিংবদন্তি, দেশি, বিদেশি, এগুলো প্রত্যেকটি তৎসম শব্দ, এগুলো প্রত্যেকটি সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দের বানানে বা তৎসম শব্দের বানানে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার দুটাই সঠিক হয়, সেই ক্ষেত্রে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। অর্থাৎ সংস্কৃত শব্দের বানানে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার দুটাই সঠিক হলে দীর্ঘ ইকার ব্যবহার করব না, আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। শ্রেণী, সূচি, পদবী, চিৎকার, কিংবদন্তি, দেশি, বিদেশি এই শব্দগুলো সমভাবে প্রযোজ্য। এরপরে আসুন, আমাদের বাংলাদেশে একটা কমন ভুল করি আমরা সবাই, অনেকেই করি, সেটি হচ্ছে ভাষাবাচক এবং জাতিবাচক শব্দের ক্ষেত্রে। প্রথমে বলে রাখি, ভাষাবাচক এবং জাতিবাচক শব্দে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো। ধরো প্রথম আসো ইংরেজি, আমাদের অনেকে আমরা ইংরেজি বানান দীর্ঘ ইকার দিই। আরবি, আরবি বানানটা আমরা অনেকে দীর্ঘ ইকার ব্যবহার করি। ফরাসি বা ফার্সি, খেয়াল করো। এরপর আসো, এগুলো ইংরেজি একটা ভাষার নাম, আরবি একটা ভাষার নাম, ফরাসি একটা ভাষার নাম, ফার্সি একটা ভাষার নাম। কোনো ভাষার নাম হলে সেখানে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। আমরা ভুল করি কি, আমরা ইংরেজি, আরবি এই শব্দগুলো আমরা দীর্ঘ ইকার লিখি, এগুলো হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার দেওয়া যাবে না, কারণ এগুলো ভাষাবাচক শব্দ। একই সাথে আসো জাতিবাচক শব্দে, যেমন আমাদের দেশে আমরা বাংলাদেশি লিখতে দিলে আমাদের সবাই প্রায় আমরা দীর্ঘ ইকার ব্যবহার করি, এটি সঠিক না। বাংলাদেশ একটা জাতির নাম, জাতিবাচক শব্দে দীর্ঘ ইকার দেওয়া যায় না, হ্রস্ব ইকার হয়। আমি যদি বলি ইরানি, ইরানিটা হ্রস্ব ইকার হবে। আমি বললাম জাপানি, হ্রস্ব ইকার হবে। আমি বললাম নেপালি, হ্রস্ব ইকার হবে। খেয়াল করো তাহলে, খেয়াল করো, আমরা বাংলাদেশি, ইরানি, জাপানি, নেপালি, আবার যদি বলি বাঙালি, একই সাথে প্রযোজ্য। তোমরা এটিও মাথায় রাখবা, আমরা বাঙালি বানান অনেকে দীর্ঘ ইকার ব্যবহার করি। তাহলে আমরা পেলাম ভাষাবাচক শব্দে, জাতিবাচক শব্দে কখনোই দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, এগুলো হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। যদি করো সেটি ভুল হবে। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটি কমন অনেকে ভুল করি আমরা। তোমরা এখন থেকে ভুল ব্যবহারে খুব সতর্ক থাকবে। তাহলে দুটি বিষয় এখানে,
ভাষাবাচক শব্দ, জাতিবাচক শব্দে হ্রস্ব ইকার হয়, দীর্ঘ ইকার ব্যবহার করা যায় না। তারপরে আসুন, এর পরবর্তীতে আমরা আলি প্রত্যয়যুক্ত শব্দ। কোন শব্দের শেষে যদি আলি যুক্ত হয়, যেমন ধরো আমাদের দেশে কমন কিছু শব্দ আছে, আমি দেখাই, সোনালী, আমি বানানটা কিভাবে লিখছি তোমরা খেয়াল করো। যেমন রূপালী, আমার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার তোমরা খেয়াল করবা। যেমন মিতালি, যেমন স্বর্ণালী, যেমন বর্ণালী। একটু খেয়াল করো, সোনালী, রূপালী, মিতালি, গীতালি, স্বর্ণালী, বর্ণালী, প্রত্যেকটা আমি হ্রস্ব ইকার দিছি, খেয়াল করো। আমাদের দেশে কিন্তু এই সোনালী, রূপালী এই শব্দগুলো দীর্ঘ ইকার প্রচলিত, এটা ভুল। মনে রাখবা, শব্দের শেষে আলি প্রত্যয় যুক্ত হলে, শব্দের শেষে যদি আলি প্রত্যয় আসে, তখন সেখানে আর দীর্ঘ ইকার ব্যবহার করা যায় না, হ্রস্ব ইকার ব্যবহার করতে হয়। আবারও বলি, সোনালী, রূপালী, মিতালি, গীতালি, তারপর আসো তোমাদের স্বর্ণালী, বর্ণালী, ফুবালী, এই শব্দগুলো তোমরা হ্রস্ব ইকার দিয়ে লিখবা, দীর্ঘ ইকার ব্যবহার করবা না, কারণ আলি প্রত্যয়যুক্ত শব্দ। এই শব্দগুলোর শেষে আলি আছে, শব্দের শেষে আলি প্রত্যয় আসলে সেখানে দীর্ঘ ইকার দেওয়া যায় না, হ্রস্ব ইকার ব্যবহার করতে হয়। তবে একটি কথা এই ক্ষেত্রে বলে রাখি, নামের বানানের ক্ষেত্রে কোনো নিয়ম প্রযোজ্য নয়। কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো ব্যক্তির নাম যেভাবে আছে সেভাবে লিখতে হয়। তোমাকে যদি এখন কেউ বলে সোনালী ব্যাংক লিখতে, অবশ্যই তুমি তখন সোনালী ব্যাংক লেখার সময় দীর্ঘ ইকার লিখবা, কারণ সোনালী ব্যাংকে দীর্ঘ ইকার লেখা আছে। নামের বানানে কোনো নিয়ম প্রযোজ্য নয়, যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হয়। কিন্তু অন্যথায় এই শব্দগুলো আমরা হ্রস্ব ইকার লিখব। নামের বানানো কথা আছে, যদি সোনালী ব্যাংক পরিবর্তন করে তখন তোমাকে করতে হবে। যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, তোমরা দীর্ঘদিন ধরে বাংলা একাডেমিতে খেয়াল করছো কিনা জানি না, একাডেমি বানানটা দীর্ঘ ইকার ছিল। এই 2-3 বছর আগেও, 4 বছর আগেও সকল বইয়ে একাডেমি দীর্ঘ ইকার ছিল। এখন কিন্তু দেখবা সকল নতুন বইয়ে একাডেমি হ্রস্ব ইকার হয়ে গেছে। বাংলা একাডেমি তার নামের বানান পরিবর্তন করছে। ফলে কারণ আমরা বলছিলাম একটু আগে, বিদেশি শব্দ হলে, ইংরেজি শব্দ হলে দীর্ঘ ইকার দেওয়া যাবে না, ফলে বাংলা একাডেমি এখন হ্রস্ব ইকার দিয়ে লিখতে হয়। অনেকদিন আমরা বলতাম যে বাংলা একাডেমি তার বানানই তো চেঞ্জ করে নাই, ফলে তারা পরিবর্তন করেছে, এখন একাডেমি হ্রস্ব ইকার দিয়ে লিখবা, দীর্ঘ ইকার দেওয়া যাবে না। তারপরে আসুন, আমরা বাংলায় ব্যবহারের ক্ষেত্রে আরো কিছু শব্দ এমন পাই, যেমন ধরে নাও, যেমন ধরো আমরা যখন বাংলায় শব্দ ব্যবহার করে, একটা শব্দ দেখাচ্ছি, আমরা একটা শব্দ দেখাই, বললাম সহযোগী, খেয়াল করবো একটু। সহযোগী এই শব্দে কিন্তু দীর্ঘ ইকার, খেয়াল করো। ধরো প্রতিযোগী, প্রতিযোগী এই শব্দে কিন্তু দীর্ঘ ইকার। মনে রাখবা, কোন শব্দের শেষে দীর্ঘ ইকার থাকলে এবং তার সাথে যদি তা প্রত্যয় যুক্ত হয়, তো আকার তা যুক্ত হয়। আবার বলছি, শব্দের শেষে দীর্ঘ ইকার থাকলে এবং তারপরে তা প্রত্যয় যুক্ত হলে ওই দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন সহযোগিতা, এটা যখন তুমি লিখবা তখন সহযোগী হ্রস্ব ইকার হয়ে যাবে। যখন প্রতিযোগিতা লিখবা হ্রস্ব ইকার হয়ে যাবে। তাহলে আমি সেটা আবারও বলি, প্রতিযোগী বানান দীর্ঘ ইকার, কিন্তু প্রতিযোগিতা বললে হ্রস্ব ইকার। সহযোগী দীর্ঘ ইকার, কিন্তু সহযোগিতা বললে হ্রস্ব ইকার। এমন আরো পাচ্ছেন না, কারণ প্রতিদ্বন্দ্বী হ্রস্ব দীর্ঘিকার, প্রতিদ্বন্দ্বিতা বললে হ্রস্ব ইকার। নিয়মটা হচ্ছে এরকম, শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে এবং তারপরে যদি তা প্রত্যয় যুক্ত হয়, সেই দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিণত হয়ে যাবে, সেখানে আর দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। তারপরে বাংলায় আমরা কিছু শব্দ পাই যেগুলো একই সাথে হ্রস্ব ইকার দিয়ে দেখতে পাই, দীর্ঘ ইকারও দেখতে পাই। কোনটা সঠিক তাহলে? সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। মূল শব্দে কি আছে সেটা খেয়াল করো। প্রথমে ধরো একটি শব্দ হচ্ছে পক্ষী। এই পক্ষী শব্দ থেকে বাংলায় পাখি শব্দ আসছে। পক্ষী হচ্ছে তৎসম বা সংস্কৃত, তদ্ভব শব্দ সেটা হচ্ছে পাখি। এখন এই পাখি বানান হ্রস্ব ইকার হবে না দীর্ঘ ইকার হবে, একটু বিতর্ক আছে এটা নিয়ে। যেমন শব্দটা হলো হস্তি, এটা তৎসম বা সংস্কৃত শব্দ হস্তি। বাংলায় সেটি আমরা বলি হাতি। হাতিকে হ্রস্ব ইকার না দীর্ঘ ইকার সেটি ঠিক করে দিচ্ছি। বাংলা একাডেমি বলে, যদি কোনো শব্দের বানানে মূল শব্দে দীর্ঘ ইকার থাকে, আধুনিক শব্দে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটোই প্রযোজ্য, অর্থাৎ এখানে দুটোই সঠিক। পাখি হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। হাতি বানান হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। তবে বাংলা একাডেমির কথা হলো, যদি কোনো শব্দে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটোই সঠিক হয়, সেই ক্ষেত্রে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, এই ক্ষেত্রে হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। ফলে আমরা পাখি বানান, হাতি বানান, যেমন আরো দেখাচ্ছি, বংশী। তোমরা অনেকে জানো বংশী শব্দ থেকে বাঁশি আসছে।
এই বাঁশি শব্দটি আসছে বংশী শব্দ থেকে। খেয়াল করো একটু, এই যে বংশী শব্দ থেকে বাঁশি আসছে, বংশী দীর্ঘ ইকার, কিন্তু আমরা এখন বাঁশি দুটোই পাচ্ছি। মনে রাখবা, এই নিয়মটা আমি শেষ করছি। হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটোই যেখানে সঠিক হবে সেখানে হ্রস্ব ইকার ব্যবহার করব, দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। তারপরে আসো, আমরা ও কখন ব্যবহার করব, ওকার কখন ব্যবহার করব, কখন করব না। যেমন ধরো শব্দে আমরা ক্রিয়াপদের ক্ষেত্রে প্রথমে আসো, আমি বললাম মারবো, আমি বললাম খেয়াল করে একটু, মারবো, করবো, চলবো, মরবো, ফরবো। এখানে প্রত্যেকটা শব্দে কেন মারবো, করবো, চলবো, মরবো, ফরবো, ধরবো, এই শব্দগুলো প্রত্যেকটা ক্রিয়াবাচক শব্দ। তোমাদের নিয়মটা হচ্ছে এরকম, ক্রিয়াবাচক শব্দের শেষে ও ব্যবহার করা, মানে ওকার ব্যবহার করা, এটি অপরিহার্য নয়। ক্রিয়াবাচক শব্দে ওকার ব্যবহার করা অপরিহার্য নয়, এটি করাও যায়, না করলেই ভালো। এই জন্য আমরা বর্জন করব, আমরা ক্রিয়াবাচক শব্দের শেষে ওকার ব্যবহার করব না। তবে কথা আছে, যদি আনুপ্রত্যয়যুক্ত শব্দ হয়, যেমন আমি যদি বলি করানু, এগুলো সেম খেয়াল করো, আমি বললাম করানু, বলানু, পরানু, এখানে কিন্তু ওকার হবে। তাহলে পার্থক্যটা খেয়াল করো, ক্রিয়াবাচক শব্দের শেষে ওকার ব্যবহার করা যাবে না। তবে যদি ক্রিয়াবাচক শব্দের শেষে আনুপ্রত্যয় যুক্ত হয় সেই ক্ষেত্রে ওকার ব্যবহার করতে হবে। যেমন করানো, বলানো, চলানো, পরানো, খাওয়ানো, এখানে ওকার থাকবে শেষে, অর্থাৎ এখানে ও আনুপ্রত্যয় যুক্ত হয়েছে বলে ওকার ব্যবহার করতে হবে, ওকার বাদ দেওয়া যাবে না। এরপরে আসো, ওকার কখন ব্যবহার করব, কখন করব না, এটা নিয়ে অনেক বিতর্ক থাকলেও একটি বিষয় আমাদের পরিষ্কার হতে হবে, সেটি হচ্ছে বানানে তার প্রভাব কতটুকু। যেমন ধরো উচ্চারণের ক্ষেত্রে খেয়াল করবো, আমি কয়েকটি শব্দ দেখাই। একটি শব্দ ধরো আমরা বললাম, সেটি এভাবে খেয়াল করো, কালো, আমি শুধু কয়টা ল দিলাম, তোমরা এটাকে কালো বলতে পারো, কালো বলতে পারো, দুটোই বলা যাচ্ছে। কাল বললে সময়, কালো বললে কৃষ্ণ বোঝাচ্ছে। এই জন্য বাংলা একাডেমি বলছে, যদি কোনো শব্দের উচ্চারণ এবং অর্থের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে স্পষ্ট লিখতে হবে। সেই ক্ষেত্রে আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা যখন সময় বুঝাবে তখন লিখবে কাল, যখন কোনো কিছু কৃষ্ণ রং বুঝাবে তখন কালো ব্যবহার করবে, যাতে বানানের ক্ষেত্রে বিভ্রান্তি না হয়। একই শব্দ, যেমন ভালো আর ভালো, আমরা এই প্রথম যে ভালো, এই ভালো বলতে আমরা কপালকে বুঝি, আর ভালো উত্তম অর্থে, মানে একজনের চেয়ে একজন ভালো, আমরা সেখানে ওকার ব্যবহার করব, তাহলে অর্থের বিভ্রাট হতে পারে। যেমন আরো দেখাচ্ছি, কোন, আবার কোনো, এই দুটি পার্থক্য খেয়াল করো। কোন বলতে এখানে কোন একটা, আমি বললাম কাজটি কোন ছাত্রটি করেছে, এখানে কে বুঝাতে পারি, বা কোন জিনিসটি হয়েছে কি বুঝাইতে পারি, কিন্তু কোনো এটা বহুর মধ্যে একজন বুঝায়। তাহলে আমরা বলবো শব্দের শেষে ওকার ব্যবহার করার অতিরিক্ত প্রয়োজন নেই। তবে যদি অর্থ বিভ্রাট হওয়ার সম্ভাবনা থাকে, অর্থ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ওকার ব্যবহার করা বাধ্যতামূলক করতে হবে। তারপরে আসি আমরা বাংলায় কতগুলো শব্দ আমরা বিসর্গ ব্যবহার করি যেগুলো আসলে করা ঠিক নয়, এটি বাংলা একাডেমি থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। যেমন ধরো আমরা কিছু শব্দ লিখি, আমরা বলি মূলত, মূলত লিখে আমরা শেষে বিসর্গ দিই। কার্যত, প্রধানত, মূলত, কার্যত, প্রধানত, প্রথমত, মূলত, কার্যত, প্রধানত, প্রথমত, এই শব্দগুলোর শেষে আগে বিসর্গ ছিল। মনে রাখবে, বাংলা একাডেমির নতুন নিয়ম অনুসারে শব্দের শেষে কোনো বিসর্গ ব্যবহার করা যাবে না, যদি করি সেটি ভুল। আবারও বলছি, বাংলা একাডেমির নিয়ম অনুসারে শব্দের শেষে শুধু বিসর্গ ব্যবহার করা যাবে না। যেমন মূলত, কার্যত, ক্রমশ, প্রথমত, প্রধানত, এই শব্দগুলোর শেষে আগে বিসর্গ ছিল, আমরা এখন বিসর্গ বয়কট করব, বিসর্গ ব্যবহার করব না। তবে একটি শব্দ ব্যতিক্রম পাওয়া যায়, যেমন ধরো পুনঃ পুনঃ, এক্ষেত্রে বিসর্গ না দিলে উচ্চারণ ভুল হওয়ার সম্ভাবনা আছে বলে এই ক্ষেত্রে শুধু করা যাবে পুনঃ পুনঃ, এখানে বিসর্গ ব্যবহার করা যাবে, যাতে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা পেলাম শব্দের শেষে বিসর্গ দেয়া যাবে না, শব্দের শেষে বিসর্গটি ভুল। এবার আসি শব্দের মাঝখানে কি করব, শব্দের মধ্যে যে বিসর্গগুলো, যেমন ধর আমি বললাম দুঃখ,
আমি বললাম দুঃখ, বললাম আমরা দুঃসহ, বললাম অন্তঃস্থ। খেয়াল করে একটু, আমার প্রত্যেকটা শব্দে বিসর্গ আছে। দেখো, দুঃখ, দুঃখী বিসর্গ আছে, দুঃসহ বিসর্গ আছে, অন্তঃস্থ বিসর্গ আছে। শব্দের মাঝখানে বিসর্গের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। শব্দের শেষে হলে সেখানে বিসর্গ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, প্রণীত বাংলা নিয়ম অনুসারে, আধুনিক বাংলার নিয়ম অনুসারে যদি শব্দের মাঝখানেও বিসর্গ বাদ দিলে কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে বাদ দেওয়া যাবে। যেমন আমি যদি বলি দুস্থ, দুস্থ এখন আর বিসর্গ বসে না। এখানে বললাম বহিস্থ, বহিস্থ এখানে বিসর্গ বসে না। মনস্থ এখানে বিসর্গ এখন বসে না। তাহলে আমরা কিন্তু তিনটা নিয়ম পেলাম। ফার্স্ট, শব্দের শেষে বিসর্গ দেওয়া যাবে না। সেকেন্ড, শব্দের মাঝখানে বিসর্গ যেভাবে আছে সেভাবে বসবে। থার্ড, শব্দের মাঝখানে বিসর্গ তুলে দিলে যদি কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে বিসর্গ দেওয়া যাবে না। এ হচ্ছে বিসর্গ কোথায় বসবে, কোথায় বসবে না। এবার আসি আমরা রেফ। রেফ আমাদের একটা প্রচলিত শব্দ, প্রচলিত একটা বর্ণ রেফ। র থেকে এটি আসছে, ঠিক ফলা বলতে পারি আমরা রেফকে। কিন্তু রেফের ক্ষেত্রে একটি কিছু খেয়াল রাখবো তোমরা। আমরা ধরো একটা উদাহরণ দিচ্ছি, আমি কার্যালয়। এটি আমাদের ক্ষেত্রে কার্যালয় কমন শব্দ। আমরা বললাম ধৈর্য, এটি কমন একটি শব্দ। বললাম সূর্য, কমন একটি শব্দ। আমরা বললাম ধর্ম, এটি কমন শব্দ। এখানে একটা বিষয় বলে রাখি তোমাদেরকে। প্রথম মনে রাখবে যেটি, সেটি হচ্ছে রেফের পরে যে ব্যঞ্জন বর্ণ থাকবে সেটি ডাবল করা যাবে না। আমাদের দেশে এখানে ভুল লেখা। ভুল কি বলি? দেখো তোমরা কার্যালয়গুলোতে অনেক কার্যালয়ে জফলা দেয়া আছে, একটা রেফের পরে জ আছে, আবার জফলা দেয়া যাবে না। যেমন দেখো ধৈর্য, আমাদের অনেকে ধৈর্য বানানে জফলা দেয়, কিন্তু এটি ভুল। কারণ রেফের পরে একটা জ আছে, রেফের পরে যে বর্ণটা থাকবে ওই বর্ণটা ডাবল করা যাবে না। যেমন সূর্য, পুরাতন বইয়ে সূর্যে জফলা ছিল, কিন্তু তাহলে আমার নিয়মটা হচ্ছে এগুলো, রেফের পরে বাংলা ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব করা যাবে না, ব্যঞ্জন বর্ণকে ডাবল করা যাবে না। যদি করি সেটি ভুল। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না। এরপরে আসো, এরপরে আমরা হসন্ত কোথায় বসাবো, কোথায় বসাবো না, এটা নিয়ে একটা সমস্যা হয় আমাদের, সেটি খেয়াল করে। এখন হসন্ত আমরা ধরো বললাম, আমি বললাম পকেট। এই পকেট শব্দে নিয়ম অনুযায়ী শেষে কিন্তু থেমে যাচ্ছে। পকেট হসন্ত হওয়ার কথা। ধরো আমি বললাম চেক, নিয়ম অনুযায়ী থেমে যাওয়ার কথা, হসন্ত হওয়ার কথা। আমি বললাম ধরো ওস্তাদ। এখন দেখো আমি আরো সহজ শব্দগুলো দেখাই। ধরো বললাম হাত, আমি বললাম হাত। আমি বললাম ধরে নাও মুখ। তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটা শব্দের শেষে আমি থেমে গেছি। পকেট থেমে গেছি, চেক থেমে গেছি, হাত থেমে গেছি, মুখ থেমে গেছি। শব্দে আমরা সাধারণত জানি যে বর্ণে থামতে হয় ওই বর্ণে হসন্ত হয়, কিন্তু এই নিয়মটা এখন প্রযোজ্য নয়। বাংলা একাডেমি বলেছে যে সকল শব্দের শেষে হসন্ত থাকবে, শব্দের শেষ হসন্ত দেওয়ার প্রয়োজন নাই। আবারও বলছি, শব্দের শেষ বর্ণে হসন্ত দেওয়ার প্রয়োজন নাই। তবে যদি কখনো অর্থে বিভ্রাটের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে হসন্ত দিতে হবে। যেমন আমি বললাম উহ, তার বাবা মারা গেছে, এখানে হসন্ত হবে। আমি বললাম বাহ, প্রাকৃতিক কি সুন্দর, এখানে হসন্ত হবে। আর যদি তুচ্ছাত্মক কাউকে আদেশ দেয়া হয়, অনুজ্ঞায়, তোমরা ইংলিশে ইম্পারেটিভ সেন্টেন্স পড়ছিলে, অনুজ্ঞা বুঝালে, আদেশ বুঝালে সেখানে হসন্ত হবে। যেমন আমি ধরো আমার ছোট ভাইকে বললাম এই কাজটি কর, এই কর যখন বলছি হসন্ত হবে। আমি তোমাকে বললাম এই বিষয়টি তুমি ধর, এই ধর বলছি হসন্ত হবে। তাহলে আমি হসন্ত ব্যাপারটা ক্লিয়ার করছি। সাধারণত মনে রাখবা, শব্দের শেষ বর্ণে হসন্ত দেওয়ার প্রয়োজন নেই, হসন্ত হয় না। সেকেন্ড, যদি শব্দের শেষ বর্ণে হসন্ত না দিলে উচ্চারণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে হসন্ত দিতে হবে। থার্ড, তুচ্ছাত্মক অর্থে, আদেশ অর্থে ক্রিয়াবাচক শব্দ হলে কর, ধর, মর, তখন সেখানে হসন্ত দিতে হবে, অন্যথায় হসন্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে শব্দে বাংলায় আমরা যখন কোথায় উম ব্যবহার করবো, কোথায় অনুস্বার ব্যবহার করবো, এটাই একটা ঝামেলা হয়। আমরা অনেকে উম বসাই দিই, অনেকে অনুস্বার বসাই দিই। কোথায় বসবে, কোথায় বসবে না, উম কোথায় বসবে, অনুস্বার কোথায় বসবে, এই ক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা কোথায় উম বসাবো, কোথায় অনুস্বার বসাবো। আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো আমি বললাম রং, আমি বললাম ধন, বললাম আরং, রং, ধন, আরং। তারপর ধরো আমি বললাম শিন, আমি বললাম শিন।
তোমরা খেয়াল করো এই শব্দগুলো কিন্তু অনুস্বার দিচ্ছি না আমি। শিং, রং, ধং, আরং, এগুলো তো অনুস্বার দিচ্ছি। এখন আমি যদি বলি শিঙের, একটু খেয়াল করো, আমি বললাম রঙের বা রঙিন, আমি রঙিন বললাম। একটু আমি বললাম ধঙের, আমি বললাম আরঙের, আরঙের। মনে রাখবা, আমি এই একটা নিয়মটা ক্লিয়ার করছি তোমাদেরকে। প্রথম শব্দে আসো, প্রথম শব্দ হচ্ছে শিং, রং, ধং, আরং, এগুলো। এগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি কোনো প্রত্যয় না আসে, বিভক্তি না আসে, সেই ক্ষেত্রে অনুস্বার ব্যবহার করতে হবে। এখানে শিং, তার সাথে কোনো প্রত্যয় নেই। এখানে দেখো রং, কোনো প্রত্যয় নাই, বিভক্তি নাই, কিন্তু দেখো শিঙের এর বিভক্তি আসছে, রঙিন ইন প্রত্যয় আসছে, রঙের বিভক্তি আসছে, আরঙের বিভক্তি আসছে। মনে রাখবা, শব্দের শেষে যদি বিভক্তি বা প্রত্যয় আসে অথবা কোনো স্বরধ্বনি আসে, তখন সেখানে আর অনুস্বার ব্যবহার করা যায় না, সেখানে উম ব্যবহার করতে হবে। আবারও বলি, শব্দের শেষে যদি কোনো প্রত্যয় বা বিভক্তি না থাকে, সেখানে অনুস্বার বসে। শব্দের শেষে যদি কোনো প্রত্যয় আসে, বিভক্তি আসে কিংবা কোনো স্বরধ্বনি আসে, সেখানে আর অনুস্বার না হয়ে উমধ্বনি ব্যবহার করতে হয়। কারণ উমধ্বনি ব্যবহার না করলে সেখানে আমরা, যেমন বাঙালি, তোমরা আমার বাংলা শব্দটা খেয়াল করতে জানি না কখনো, বাংলা আমরা অনুস্বার দিয়ে লিখি, বাঙালি বলার সময় আর অনুস্বার দিতে পারি না, আমাদেরকে সেখানে উম দিতে হয়, যেহেতু সেখানে একটা স্বর যুক্ত হয়েছে। সুতরাং স্বর যুক্ত হলে আর সেখানে অনুস্বার দেওয়া যাবে না। তাহলে আমরা আজকে শেষ করবো। কয়েকটি বিষয় বলছি, আবার আমি রিপিট করে দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়। প্রথমে রস্বইকার দীর্ঘইকারের ব্যবহার, তারপর আমরা পড়ালাম ও কোথায় বসবে, ওকার কোথায় বসবে, কোথায় বসবে না। তারপরে বললাম রেফ কোথায় বসবে, তারপরে কি বসবে। তারপরে বললাম হসন্ত কোথায় দেয়া যাবে, কোথায় দেয়া যাবে না। তারপরে বললাম বিসর্গ কোথায় বসবে, কোথায় বসবে না। তারপরে পেলাম আমরা সর্বশেষ কখন অনুস্বার বসবে, কখন উম বসবে। এর বাহিরে বাংলা বানানে বড় একটি অংশ আলোচনা করে নত্যবিধান এবং সত্যবিধান, যেটি আমি পূর্বে আলাদা ক্লাস নিয়েছি, সেটি আলোচনা এখানে করব না। আজকে আমরা এই পর্যন্তই। এখন থেকে বানান লেখার সময় যে কোনো ভাষারই বানানের ক্ষেত্রে তোমরা খুব সতর্ক থাকবে। আশা করছি এই ক্লাসের পরে তোমাদের বানানের ভুলের সংখ্যা অনেক কমে আসবে। সবাই ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ।